প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে আমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা, তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে নব নব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান, রাজরানী। আর ব্যাকরণ থেকে থাকবে তোমাদের বাংলা, শব্দভাণ্ডার, ভাবার্থ ও সারাংশ, শব্দপদ, বিশেষ বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। আর তোমাদের সহায়ক পাঠ থেকে থাকবে কভার্স। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তোমাদের সেকেন্ড সামেটিভ মূল্যায়নের সময়কাল রয়েছে আগস্ট, অর্থাৎ আগস্ট মাসেই কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষাটা হবে, সেহেতু সেইভাবেই তোমরা কিন্তু প্রিপারেশনটা নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, প্রাচীন যুগের সব ভাষায় আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ পরনির্ভরশীল, বর্তমানে অপ্রচলিত বহুল প্রচলিত হবে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা, বনলতা সেন। উত্তর হবে রূপসী বাংলা। পরের প্রশ্ন, এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল নিবিড় অন্ধকারে, সন্ধ্যার বাতাসে, গভীর হাওয়ায়, স্বপ্নের তারায়। উত্তর হবে সন্ধ্যার বাতাসে। পরের প্রশ্ন, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত, ভারতীয় রক্ত, জার্মান রক্ত, মিশরীয় রক্ত। উত্তর হবে কেল্টিক রক্ত। পরের প্রশ্ন, রাধারানী রচনাংশের ঘটনার সময় শীতকাল, বর্ষাকাল, গরমকাল না বসন্তকাল। উত্তর হবে বর্ষাকাল। পরের প্রশ্ন, নোটখানি তাহাইরা ভাঙাইল না, কারণ তাদের দরকার ছিল না, নিজের টাকা নয় বলে, তাতে নাম লেখা ছিল বলে, তারা দরিদ্র কিন্তু লোভী নয়। উত্তর হবে তারা দরিদ্র কিন্তু লোভী নয়। পরের প্রশ্ন, মান্যচলিতে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 12টি, 7টি, 10টি, 17টি। উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, স্প্যানিশ শব্দ ম্যানিফিকোর অর্থ হলো আশ্চর্য, অদ্ভুত, অসাধারণ, চমকপ্রদ, অসামান্য। উত্তর হবে চমকপ্রদ, অসামান্য। পরের প্রশ্ন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, বাক্যটিদের যেন হলো সংশয়সূচক অব্যয়, সংযোজক অব্যয়, সাদৃশ্যসূচক অব্যয়, আলংকারিক অব্যয়। উত্তর হবে সাদৃশ্যসূচক অব্যয়। দুয়ে দাগে রয়েছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, নব নব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন আত্মনির্ভরশীল? নব নব সৃষ্টি রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। প্রশ্ন, কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কাজে বিঘ্ন আছে? উত্তর লিখবে ভারতবর্ষের, বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে। প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তো লিখবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? লিখবে কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। প্রশ্ন, হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কী অবস্থা হয়েছিল? তো লিখবে হাইকোর্টের মামলায় হেরে যাওয়ার ফলে ডিক্রি জারি করে রাধারানীদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। কনভার্সের ট্রেনিংয়ের সময় কখন ছিল? তো লিখবে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। তদ্ভব শব্দ বলতে আমরা কী বুঝতে? লিখবে তদ্ভব শব্দটির অর্থ হলো তদ, তার অর্থাৎ মূল ভাষা সংস্কৃত থেকে, ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন, সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকেই তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে। পরে হচ্ছে যৌগিক ক্রিয়া কীভাবে গঠিত? লিখবে ইয়া এতে প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্য একটি ধাতু যোগ করে যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন খাযুক্ত ইয়া, খাইয়া থেকে খাইয়া, তার সঙ্গে দেখ যোগ করে হয় খাইয়া দেখ বা দেখো। বলছে ব্যাকরণে সর্বনামের প্রয়োজন কি? উত্তর লিখবে
বারবার নামপদের ব্যবহার না করে তার বদলে ব্যবহৃত হয়ে বাক্যকে সংহত ও শ্রুতিমধুর করে তোলাতেই সর্বনামের সার্থকতা। 3 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 60টি শব্দের মধ্যে প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে। লিখবে সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলার কারণ সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারের এমন কোনো ধাতু বা শব্দের খোঁজ করে যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। প্রশ্ন, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছে? উত্তর লিখবে উদ্দিষ্ট ব্যক্তি। স্বামী বিবেকানন্দ মিস নোকে উদ্দেশ্য করে মিস মুলার সম্পর্কে মন্তব্যটি করেছেন। মন্তব্যের কারণ, মিস মুলার বিবেকানন্দের মতে তার নিজের ভাবে চমৎকার মহিলা, কিন্তু ছেলেবেলা থেকেই নিজেকে নেত্রী ভাবা এবং নিজের ক্ষমতায় অতিরিক্ত বিশ্বাস তাকে বিচ্ছিন্ন করে তুলেছে। বিবেকানন্দের মনে হয়েছে যে মিস নো অল্পদিনেই বুঝে নিতে পারবেন যে মিস মুলারের সঙ্গে কাজ করা সম্ভব নয়। 4 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আমিকে তিনি কি টের পান? উত্তর লিখবে আমির পরিচয়। আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত আলোচ্য পংক্তিতে আমি হলেন কবি জীবনানন্দ দাশ নিজে। টের পাওয়ার বিষয়, যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি টের পান যে বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতি লালিত জীবনের মধ্যেই রয়েছে বাংলার প্রাণ। নরম ধানের গন্ধ, কলমির গন্ধ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা হাইপেন সরপুটিদের মৃদুগন্ধ, এইসব কবি বাংলার প্রাণ খুঁজে পান। আবার কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাস, এই প্রাণময়তাকেই কবি দেখেন। এটা খসে হবে, খসে পড়া লাল বটফলের ক্লান্ত নীরবতাতেও তিনি বাংলার প্রাণকে উপলব্ধি করেন। এই সব তিনি টের পান আকাশে 7টি তারা উঠলে। পরে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পংক্তিটি ব্যাখ্যা করো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একসময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার অগ্রাসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন বয়ে চলে স্বচ্ছন্দ সহজ গতিতে, আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। মন্তব্যটির তাৎপর্য গল্পাংশ অবলম্বনে আলোচনা করো। পয়েন্ট করে পথ্য সংগ্রহের চেষ্টা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ায় 11 বছরেরও কম বয়সী পিতৃহীন রাধারানীকে মায়ের পথ্য সংগ্রহের জন্য ফুলের মাথা গেঁথে তা রথের হাটে বিক্রির জন্য যেতে হয়। সাহায্যকারী প্রতীক, প্রবল বৃষ্টির কারণে মালা বিক্রি না হলে এক প্রতীক তার সাহায্যকারীর ভূমিকায় উপস্থিত হন। তিনি যে শুধু মালাটি কিনে নেন তাই নয়, 4 পয়সা দাম ঠিক হলেও তার বদলে 2টি টাকা দেন। সাহায্য গ্রহণের রাধারানীর সম্মতি, এই ঘটনাটি রাধারানী মেনে নিতে না পারলেও মায়ের কথায় তা গ্রহণ করে এরপর কাপড় ব্যবসায়ী পদ্মলোচনের মাধ্যমে ওই ব্যক্তির পাঠানো 2টি কাপড়ও রাধারানী বিস্ময়ের সঙ্গে গ্রহণ করে। নোট প্রাপ্তি ও তা ফেরতের চেষ্টা, ঘর ঝাড় দিতে গিয়ে পাওয়া নোটটি সে বা তার মা গ্রহণ করতে পারেনি, কারণ তা ছিল তাদের প্রয়োজনের অতিরিক্ত। তাই নোটটি পাওয়ার পর দিন সেটি ফেরত দেওয়ার জন্য তারা সেই পথিক রুক্মিণীকুমার রায়ের অনেক খোঁজ করেছিলেন। তাকে খুঁজে না পেয়ে নোটটি না ভাঙিয়ে তারা তুলে রাখেন। ঘটনা তাৎপর্য, এই ঘটনা প্রমাণ করে দারিদ্রতা রাধারানীর পরিবারকে সততা ও নির্লোভ মানসিকতা কেড়ে নিতে পারেনি, বরং লোভকে জয় করার মধ্যে দিয়েই তারা মহান হয়ে উঠেছে। বলছে রাধারানী গল্পাংশে পথিক চরিত্রটি আলোচনা করো। শুরুর কথা,
বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশের শেষে জানা যায় পথিকের নাম রুক্মিণী কুমার। বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে তার আলাপ। তার চরিত্রের যে বিশেষত্বগুলি আমাদের চোখে পড়ে সেগুলি হলো: একদিকে লিখবে দয়ালু ও পরোপকারী। পথিকটি বৃষ্টি ভেজা অন্ধকার পিছল পথে রাধারানীকে হাত ধরে বাড়ি পৌঁছে দেয়। রাধারানীর প্রয়োজন ও তার বিক্রি না হওয়া মালার কথা শুনে পথিক সেই মালাটিও কিনে নেয়। শুধু তাই নয়, মূল্য হিসাবে পয়সার বদলে তাকে টাকা দেয়। রাধারানীর পরার আর কাপড় নেই শুনে পদ্মলোচন সাহার দোকানে কাপড়ের দাম দিয়ে তার রাধারানীকে পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়ে যায় সেই পথিক। এই সবই তার পরোপকারী উদারমনতা স্বভাবকে স্পষ্ট করে। আত্মপ্রচার বিমুখ। রুক্মিণী কুমার উপকার করলেও সে কখনোই তা সরাসরি জানতে দেয়নি। এমনকি রাধারানীদের আর্থিক অবস্থার কথা জানতে পেরে সবার অজান্তেই তার ঘরে নোটকানি রেখে গেছে। বাস্তব বুদ্ধিসম্পন্ন। রুক্মিণী কুমার ছিলেন বাস্তব বুদ্ধিসম্পন্ন, তাই রাধারানীর ঘরে ফেলে যাওয়া নোটটিকে কেউ যাতে চোরা নোট বলতে না পারে সেজন্য তাতে দাতা ও প্রাপকের নামটি লিখে রেখে যান। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 150 অবধি উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। পয়েন্ট করবে আত্মনির্ভরশীল ভাষা। লেখক সৈয়দ মুজতবা আলী তার নব সৃষ্টি রচনায় বলেছেন যে ভাষার আত্মনির্ভরশীলতার অর্থ ভাষার স্বয়ংসম্পূর্ণতা। সংস্কৃতকে উদাহরণ হিসাবে দেখিয়ে তিনি বলেছেন যে এই ভাষায় কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুকে বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হলে সংস্কৃত তা নিজের ভাণ্ডারেই সন্ধান করে। প্রয়োজনে এমন কোনো ধাতু বা শব্দকে খুঁজে নিতে চায় যা সামান্য অদল বদল করে বা পুরনো ধাতুর সাহায্যেই একটি নতুন শব্দ নির্মাণ করে নেওয়া যায়। তাই সংস্কৃত একটি আত্মনির্ভরশীল ভাষা হয়ে উঠতে পেরেছে। লেখকের এরকম মনে হওয়া কারণ: ভাষার স্বয়ংসম্পূর্ণতা। ভাষার স্বয়ংসম্পূর্ণতা প্রসঙ্গেই লেখক বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষার উল্লেখ করেছেন। অতিরিক্ত শব্দগ্রহণ। আধুনিককালের ভাষা ইংরেজি এবং অন্যান্য ভাষা থেকে অতিরিক্ত শব্দ গ্রহণ করে নিজের ভাণ্ডারকে সমৃদ্ধ করার ও প্রয়োজন মেটানোর চেষ্টা করে। আবার ফরাসি শব্দের স্থান লাভ। পাঠান মোগল যুগে এমনভাবেই বাংলা ভাষার প্রচুর আরবি ফার্সি শব্দ স্থান লাভ করেছে। বাংলা পরবর্তীকালে ইংরেজি থেকে এবং ইংরেজি মাধ্যমে অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। এই কারণে ইংরেজিও বাংলা লেখকের মতে স্বয়ংসম্পূর্ণ ভাষা নয়। রয়েছে আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতিবিধির পরিচয় দাও। পয়েন্ট করবে কবির প্রকৃতি চেতনা। দেখো, আমি এর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। দেখো, পরের পয়েন্ট করবে দিগন্ত রেখায় বিলীন। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে এলোকেশী কন্যা। ভালো করে পয়েন্টটা দেখে নাও। পরের পয়েন্ট করবে সন্ধ্যা রূপ। শেষ পয়েন্ট করবে শেষের কথা। দেখো, 7 দাগের প্রশ্ন দিয়ে যে কোনো একটি প্রশ্নের 150 অবধি উত্তর দাও। প্রশ্নের মান 5। অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। কনভার্স গল্প অনুসারে মন্তব্যটির যথাযথ নিরূপণ করো। এই প্রশ্নটা তোমাদের সহায়ক পাঠ থেকে দেওয়া হয়েছে। ভালো করে দেখে নাও। প্রথম পয়েন্ট করে কথামুখ, তারপরের পয়েন্ট করবে বাবুয়ের অনন্যতা, তারপরের পয়েন্ট করবে ম্যালিফাউলের অনন্যতা, তারপরের পয়েন্ট করবে গ্রীবের অনন্যতা, তারপরের পয়েন্ট করবে অন্যান্য পাখির অনন্যতা। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে কনভার্সের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় লেখো। দেখে নাও। প্রথম পয়েন্ট করবে ঘটনার উল্লেখ, তারপরের পয়েন্ট করবে কনভার্স ও নিউটন, তারপরের পয়েন্ট করবে শিখন ক্ষমতা, তারপরের পয়েন্ট করবে শঙ্কুকে সাহায্য, তারপরের পয়েন্ট করবে আগার্সের প্রতি আচরণ। ভালো করে দেখে নাও পয়েন্টগুলো। দেখে নাও। তারপরে দেখো 8 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম রয়েছে ভাব সম্প্রসারণ করো। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। ভালো করে দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। এটি কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পর হচ্ছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। প্রথমে তোমরা যে রচনাটা দেওয়া রয়েছে সেটা পড়ে নেবে, তারপরেই কিন্তু তোমরা জিস্ট অর্থাৎ সারাংশটা কিন্তু লিখবে। ভালো করে দেখে নাও সারাংশটা। পরে তোমাদের রয়েছে ভাব সম্প্রসারণ করো, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ। ভালো করে দেখে নাও, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। উত্তরটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।